স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। হলে আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ, জঙ্গিবাদ উৎপাটনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, সিলেটে ফের বন্যার চোখ রাঙানি, পার্বত্যাঞ্চলে ভূমিধসের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। সংবাদে আরও থাকছে, 103 বছর পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃষ্টি মেদুর দিনে প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজন, সময়োপযোগী উচ্চশিক্ষার মডেল প্রণয়নের আহ্বান। সর্বোচ্চ স্বচ্ছতা, নজরদারি ও যত্নের সঙ্গে সদ্য পাশ হওয়া বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আরও জোরদার করতে মন্ত্রিসভার বৈঠকে আদেশও দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে প্রযুক্তির উৎকর্ষ সাধনে ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 ও রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপনারা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা এখন রপ্তানি নীতি আমরা করে থাকি। পরে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, নির্দিষ্ট এজেন্ডা ছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নে অনিয়ম ও অপচয় বন্ধের জন্য সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পাস হয়েছে, উনি এখন নির্দেশনা দিয়েছেন সকলকে যেন খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে, এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি প্রতিরোধে সরকার আগের চাইতেও নজরদারি ও বিভাগীয় তদন্তের গতি বৃদ্ধি করেছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ, হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা তো আপনারা খেয়াল করেছেন। তো সেটি তো আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন মানে কী বলবো যে খুব সিরিয়াসলি আমরা ফলো করছি। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন করে। প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বৈঠকে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে একটি শতভাগ সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। জরুরি প্রয়োজনে ভোলা থেকে সপরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন একজন শিক্ষার্থী। কাজ করতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি, ওই সার্টিফিকেট করার জন্য দিছি। তো এর আগে একবার আসছি, আসার পরে বললো যে হয়নি।
আজকে আবার আসছি, আমরা নোটিশ জানতাম না যে বন্ধ। কর্মবিরতি এবং সেটা থাকবে, কিন্তু আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশটা আমরা আজকে স্থগিত রেখেছি। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় ক্লাস, পরীক্ষা সব বন্ধ থাকে, প্রশাসনিক ভবনও বন্ধ থাকে লাইব্রেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। সেশন জট সহ পড়াশোনার নানান ক্ষতির আশঙ্কার কথা বলেন তারা। করোনার পরবর্তী সময়ে অনেকটা সেশন জট ছিল, আবার যেহেতু ক্লাস পরীক্ষা বর্জন হলো, বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে নেক্সট পরীক্ষা আমাদের কবে হতে পারে, এখনো কোনো ডেট দিচ্ছে না। যে সমস্যাটা তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তো তত তাড়াতাড়ি আমাদের ভালো। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রত্যয় জুড়ে দিয়ে, চাপিয়ে দিয়ে, সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঝুঁকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের সারা বাংলাদেশে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়েছে কিনা আমার জানা নেই। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি তিনটি হল: প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলায় নিহতদের। গুলশানের হলি আর্টিজান বেকারির বাড়িটিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনীতিকরা। এদিকে জঙ্গিবাদ সমূলে উৎপাটনে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য বিশিষ্টজনদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কার লাভ কার ক্ষতি, মানুষ হত্যা যেখানে কোনো ধর্মই সমর্থন করে না, অথচ সেদিন কি বিভীষিকা নেমে এসেছিল গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশি বিদেশি মিলিয়ে 22টি নিরীহ প্রাণ নিরর্থক ঝরে যায় অকালে। 8 বছর পর 79 নম্বর রোডের সে বাড়িতে শ্রদ্ধা জানাতে ছুটে যান নিহতদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জানালো শ্রদ্ধা, নীরবে স্মরণ করল প্রিয় মানুষগুলোকে। এছাড়া একই ঘটনায় নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে নির্মিত দীপ্ত শপথেও শ্রদ্ধা জানানো হয়। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থানের সুযোগ নেই জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরিস্থিতি এখন অনেক বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। তারা এটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম। তারা এও বললেন, হলি আর্টিজান একটি জেগে ওঠার সংকেত ছিল মাত্র। জঙ্গিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে নাই, প্রমাণ করেছে এদেশের মানুষ। সমাজের আনাচে কানাচে ঘাপটি মেরে থাকা অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে, সেদিকে সজাগ থাকার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে হলি আর্টিজানে হামলার মতো আর কোনো ঘটনা ঘটানোর সাংগঠনিক শক্তি জঙ্গি গোষ্ঠী নেই বলে দাবি করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। 8 বছর আগের ওই জঙ্গি হামলায় 24 জনকে হত্যার দায়ে কারাগারে আছে আমৃত্যুদণ্ড পাওয়া 7 জঙ্গি। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিলে যাবে রাষ্ট্রপক্ষ। মোহাম্মদ কবিরের রিপোর্ট।
2016 সালের 1 জুলাই রাতে রাজধানীর গুলশান হুলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা চালায় বিপদগামী তরুণেরা। 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে তারা। হামলার ঠেকাতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। পরে হাসপাতালে মারা যান হলি আর্টিজানের 2 কর্মচারী। ভোরে সেনাবাহিনীর কমান্ডোদের থান্ডারবোল্ট অভিযানে মারা যায় হামলায় সরাসরি অংশ নেওয়া 5 জঙ্গি। রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় জীবিত 13 জনকে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। আমরা শুধু এটুকু বুঝতে পারছিলাম অনেক বিদেশি এই রেস্তোরাঁর ভিতরে আটকে রয়েছে, তাদেরকে দ্রুত উদ্ধার করা জরুরি। ওই জঙ্গি হামলা ও নৃশংস হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাবন্দী এখন জেএমবির 7 জঙ্গি। বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিলেও পরে সাজা কমিয়েছেন হাইকোর্ট। তবে জঙ্গিদের বিন্দুমাত্র অনুকম্পা দেখানোর সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আপিল করবেন রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য। তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিকভাবে তাদের আর কোনো হামলার শক্তি নেই বলে জানিয়েছে সিটিটিসি। জামিনে থাকা জঙ্গিদের রাখা হয়েছে কঠোর নজরদারিতে। বিভিন্ন সময়ে তারা তাদের রিঅর্গানাইজ করার চেষ্টা করেছে, সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সিটিডিসি তথা বাংলাদেশ পুলিশের তৎপরতার কারণে তারা নিজেদের সংগঠিত হতে পারে নাই। তারা তাদের শনাক্ত বা সংগঠিত হওয়ার পূর্বেই আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনেছি। নতুন প্রজন্মকে জঙ্গি তৎপরতা মুক্ত রাখতে অনলাইনেও মনিটরিং করছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশজুড়ে বাড়ছে নদ নদীর পানি। সিলেটে প্লাবিত নতুন নতুন এলাকা। রংপুরের কাউনিয়ায় পানিবন্দী 12,000 মানুষ। বেড়েছে দুর্ভোগ, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। পাহাড় অঞ্চলে ভূমিধসের শঙ্কায় মানুষ। এদিকে নড়াইলে বজ্রপাতে মারা গেছেন 3 জন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। উজানের ভারী বৃষ্টিতে সিলেটের কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে। প্লাবিত হচ্ছে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নতুন নতুন এলাকা। এটা একটি মেরামত করা হয় না, তাহলে আমরা বন্যায় প্লাবিত হব। এই দেখতে পাচ্ছেন প্রচুর পানি, যা সময়ে সময়ে বাড়তে আছে, কমার কোনো পরিস্থিতি নেই। এই অবস্থা হয় যদি পানি বাড়ে ভাই, আমরা যাওয়া আওয়া অনেক মানুষের অসুবিধা হয়ে যাব। এখনো তো রাস্তা বন্ধ, আমরা আওয়া যাওয়া বন্ধ, বাজারহাট করা যাবে না, ছাত্ররা স্কুলে যেতে পারে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে জলাবদ্ধতা হয়নি বন্দরনগরী চট্টগ্রামে। খালগুলো দিয়ে পানি দ্রুত নেমে গেছে। পাহাড় ধসের শঙ্কায় নগরীর পাহাড়ি এলাকার লোকজনকে সরে যেতে বলছে প্রশাসন। তিস্তার পানি বেড়ে ঢুকেছে রংপুরে নদী তীরবর্তী ও চরাঞ্চলে। তলিয়ে গেছে বালাপাড়া ও টেপা মধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখা, পাজরভাঙ্গা, শাহবাজপুর সহ চরাঞ্চলের 11টি গ্রাম। পানিবন্দী প্রায় 12,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। বাড়িঘর ছেড়ে বাঁধগুলোতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। পানি বেড়ে যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুরের 3টি ইউনিয়নে বেড়েছে ভাঙন। নিম্নাঞ্চলের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুরে তলিয়ে গেছে আবাদি জমি। বৃষ্টির কারণে আবার ফের বাড়ছে পানি। বর্তমান কিছু ভাঙা শুরু করছে। টানা বৃষ্টিতে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত। বেশি বিপাকে বিদ্যালয় ও অফিসগামী লোকজন। বৃষ্টি পড়লে যে আশ্রয়খানা যাইতে হয় আমাদের, বউ বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্র যাইতে হয় প্রতি বছরে। মাইক দিয়ে পাবলিসিটি করিডোরে আঙ্গুরের আশ্রয়কেন্দ্র রাখে। 268টি আশ্রয়কেন্দ্র খুলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের সেগুলোতে চলে যেতে বলছে প্রশাসন। পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইউনোদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি, তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। নড়াইলের কলোরা ইউনিয়নের রামনগর চরে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। শূকর চড়ানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়েছিলেন।
রত্না সামান, 21 টেলিভিশন। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে 5 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত 3 দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের ধারা চলমান থাকবে। 5 জুলাইয়ের পর পরিমাণ কমে এলেও জুলাই মাস জুড়েই থাকবে বৃষ্টি। এই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া ভারী বর্ষণের ফলে সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভূমিধস। 5 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। দেশের কোনো কোনো অংশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া দেশের আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের দল এই অভিযান চালায়। পরে জানানো হয় 2021 সালের মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয়। পরবর্তীতে সেই গরুগুলো সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। গরুগুলো নিলামে তুলে মাংস বিক্রি করতে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেয়া হয়। অভিযোগ উঠে এই গরুগুলোই পরে পাওয়া গেছে সাদেক অ্যাগ্রোতে। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান বলে জানান দুদকের সহকারী পরিচালক। এগুলো নিলামের মাধ্যমে, এখানে একটা কমিটির মতামতের ভিত্তি করে নিলামের মাধ্যমে এগুলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য করা হয়। মাংস বিক্রয়ের জন্য একটা এনারা নিলাম করে বিক্রয় করবে যেগুলো কাগজপত্র আমাদের কাছে ছিল, এগুলো সবগুলো নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে। ভারত বাংলাদেশ সমঝোতা স্মারক না পড়ে অপপ্রচার করছে বিএনপি, বললেন তথ্য প্রতিমন্ত্রী। বিচারিক কাজে অডিও ভিজুয়াল মাধ্যম ব্যবহার, সুপ্রিম কোর্টের নির্দেশনা আজও উপেক্ষিত। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিল 2024 জাতীয় সংসদে পাশ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে বিলটির উপর একাধিক সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদাররা নামমাত্র বেতন পান। পাশাপাশি সংশোধিত বিলে ইউনিয়ন পরিষদের প্রয়োজনে প্রশাসক নিয়োগের যে বিধান রাখা হয়েছে তা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন একাধিক সংসদ সদস্য। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তাদের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকের সকল ধারা না পড়ে এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আরও বলেন, ধারাগুলো খণ্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাবে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকগুলো কোনোভাবেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক। বিএনপি যে অপপ্রচার করছে, বাংলার বুক চিরে ভারতের ট্রেন চললে তা দেশের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে, এটি মোটেই সঠিক নয়, দাবি মোহাম্মদ আলী আরাফাতের। এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা
উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি, সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভারত সফরে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নবগঠিত জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরাম নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে বলেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তুলেন তিনি। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। 103 বছর পূর্ণ করল বাংলাদেশের ইতিহাস ধারণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়। আষাঢ়ের বৃষ্টিমেদুর দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে। টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় যোগ দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী উচ্চশিক্ষার মডেল প্রণয়নের আহ্বান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আরও জানাচ্ছেন শিউলি শাবনম। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় হচ্ছে আমাদের জন্য একটা আবেগের নাম। তো আমরা এতদিন হচ্ছে টিভিতে দেখেছি, জিনিসটা খুব ভালো লাগতো, কিন্তু এবার প্রথম হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে, একজন ঢাবিয়ান হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী দেখছি। আমার দাদু এখানকার ফিজিক্সের ফার্স্ট ছিলেন, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ছিলেন এবং এখানকার একসময় ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। আমার মা অ্যাকাউন্টিংয়ে ছিলেন। আমার মামা জলের গানে রাহুল আনন্দ, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের এসব নবীন শিক্ষার্থীর মতোই অনেকেরই দাদু, মা কিংবা বাবার মতো কয়েক প্রজন্ম পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ কেউ এখানে পড়ার স্বপ্ন লালন করে এসেছেন শৈশব থেকেই। শতবর্ষ পেরোনো এই বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত দিনগুলো ফিরে আসুক, শিক্ষার্থীদের এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় দিবসে। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা সকলেই ইতিহাসের অংশ। 103তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা শীর্ষক এই আলোচনা সভা। বক্তারা বলেন, মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতা প্রতিরোধ সহ যে কোনো অন্যায়ের প্রতিবাদে দেশের যে কোনো সংকটকালে লড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার পাঠ্যক্রম সময়োপযোগী করার তাগিদ দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2041-এর মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে এবং সেই স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার বা স্তম্ভ, তার মধ্যে স্মার্ট সিটিজেন অন্যতম। এবং সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্যও আমাদের উচ্চশিক্ষাকে সেইভাবেই মডেল করতে হবে। আলোচনায় উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2035 সালের মধ্যে উন্নত গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত করা সহ আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে এরই মধ্যে একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়েছে। একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রতিযোগিতায় ইন্টারন্যাশনালাইজেশনের যোগ্য অংশগ্রহণ করে সে চাকরির সুযোগ করে নিবে, চাকরির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেরকম। আর সে আলোকেই আমরা ইন্টারন্যাশনালাইজেশনকে গুরুত্ব দিয়ে আমাদের কারিকুলামগুলোকে দেখতে চাই। এদিকে বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মামলা জট কমাতে আদালতে হাজির না হয়েও অডিও ভিডিও মাধ্যমে বিচার কাজে অংশগ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এখনও কোনো মামলাতেই প্রয়োগ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা, অবকাঠামো সহ অন্যান্য সুবিধা নিশ্চিত না হলে এই নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে।
মামলার বাদী বিবাদী কিংবা সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়, বাড়ে মামলা জট। মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। দীর্ঘসূত্রিতায় হতাশাগ্রস্ত হন বিচার প্রার্থীরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা আছে প্রায় ৪২ লাখ। জট কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও নানা সংকটে আলোর মুখ দেখছে না। মামলা জট কমাতে গত বছর নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। ফলে আদালতে হাজির না হয়ে কারাগারে কিংবা দেশের বাইরে বসেও বিচার প্রত্যাশী বা বিচার সংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তা হেফাজত ছাড়াও অন্য যে কোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন। বছর পার হতে চললেও এখন পর্যন্ত একটি মামলাতেও প্রয়োগ হয়নি এই নির্দেশনা। তবে এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশে বিচারিক আদালতগুলোতে এই ধরনের অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আমাদের খুব সুপার স্পিডি ইন্টারনেট প্রয়োজন, অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। একই সাথে বিচারিক আদালতের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং অন্যান্য যারা অফিসিয়াল আছে প্রত্যেকের প্রশিক্ষণের প্রয়োজন এটি পরিচালনার জন্য, যাতে তার প্রোটোকলটা মেনে গ্রহণ করেন। তবে বাধা দূর করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা পরিচালনা করলে মামলা নিষ্পত্তির হার বাড়বে বলেই মত দিলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এখন যেটা করা যায়, স্মার্ট কোর্ট করা হলো। এখন দেশের বাইরে থেকে মামলা করা যাবে, দেশের থেকে করা যাবে, যে কোনোভাবেই করা যাবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা কোর্টগুলোকে এভাবে সাজানো হয়, এবং অনেক কোর্টে আমরা ইয়ের সময় করছি না সবাই, করোনা মহামারীর সময় তো আমরা সবাই অনলাইনে মামলা করেছি। তো এইটাকে একটু যদি আমরা ত্বরান্বিত করতে পারি এবং এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এটা অনেক সুবিধা হবে মানুষের। ডিজিটাল যুগে এসে বিচার বিভাগের এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেশের আদালতগুলোতে কার্যকর করা না গেলে মামলা জট কমবে না বলে মত আইনজীবীদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। জার্মানি, থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যে যাচ্ছে হাড়িভাঙা আম। চলতি মৌসুমে ২৫০ কোটি টাকা বিক্রির আশা। ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম ধাপে জয়ের পথে কট্টর ডানপন্থীরা। তৃতীয় স্থানে আছে প্রেসিডেন্ট ম্যাক্রন দল। সবই হবে বাসায়। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার একুশে সংবাদে। দ্রুত এগোচ্ছে শেরপুর ময়মনসিংহ বিকল্প মহাসড়কের কাজ। এই প্রকল্প বাস্তবায়নের পর বদলে যাবে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। এতে দুই জেলার মধ্যে দূরত্ব কমবে ২০ কিলোমিটার। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বর্তমানে শেরপুর ময়মনসিংহ যোগাযোগের প্রধান সড়ক হলো শেরপুর নকলা ফুলপুর ময়মনসিংহ। এই সড়কে দুই জেলার দূরত্ব ৬৯ কিলোমিটার। নতুন সড়ক হয়ে গেলে শেরপুর ময়মনসিংহ দূরত্ব ২০ কিলোমিটার কমে যাবে। একমাত্র সড়ক যোগাযোগ সর্বস্ব জেলা শেরপুরের সঙ্গে ময়মনসিংহের এই সড়কে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা। ময়মনসিংহের সঙ্গে যোগাযোগের কাঙ্ক্ষিত এই সড়কটি শেরপুরের গ্রামীণ জনপদ দিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পার রহমতপুরে পৌঁছবে। এই ব্রহ্মপুত্র সেতু নির্মাণে বড় বাধা ছিল। আর ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের পরাণগঞ্জ রহমতপুরের ব্রহ্মপুত্র নদ ও রেল লাইনের উপর দিয়ে নির্মাণ হচ্ছে ১৪৭১ মিটারের একটি বিশাল দৃষ্টিনন্দন সেতু। রাস্তাটা হইলে মনে হয় সুন্দর হবো, কাছে হবো, আমরা ইন্ডিয়া টাকা জমগা সিরিয়াস হয়ে থাকে। এই রাস্তাটা যদি সুন্দর মতো করেন তাহলে মনে করেন এই রাস্তাটা করলে আমাদের সুবিধা হইতেছে। কৃষি পণ্য সরবরাহে কিন্তু আমাদের ব্যাপক একটি ভূমিকা রাখবে। এই প্রকল্পটি ১০৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারের শেরপুর ও ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের। কাজ শেষ হবে ২০২৬ সালের মধ্যে। করতে হবে বড় অন্তত ৮টি ব্রিজ ও শতাধিক ছোট মাঝারি কালভার্ট। প্রকল্পের আওতায় মোটামুটি ৪০ কিলোমিটার সড়ক, একটি প্রায় ১৫০০ মিটারের মতো দীর্ঘ সেতু, এছাড়া ছোট ছোট আরও ৫-৬টি সেতু সহ আনুষঙ্গিক যে উন্নয়ন আছে সেগুলো করা হবে। এই মহাসড়ককে ঘিরে শেরপুর জেলাসহ এই অঞ্চলের মানুষের যোগাযোগ সহ জীবন ব্যবস্থায় গতি আসবে। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। চাহিদা বাড়ছে রংপুরের হাড়িভাঙা আমের। দেশের বাজার ছাপিয়ে সুস্বাদু এই আম যাচ্ছে বিদেশেও।
এবছর জার্মানি, থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে এই আম। চলতি বছর 250 কোটি টাকার আম বিক্রির আশা ব্যবসায়ীদের। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। স্বাদে গন্ধে অতুলনীয় আঁশবিহীন রংপুরের হাড়িভাঙ্গা আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ও আশপাশের আরও 5টি ইউনিয়নে এ আমের চাষ হয়। চাহিদা বাড়ায় চাষের বিস্তৃতি বেড়েছে। এবার প্রায় 2000 হেক্টর জমির আম গাছে হাড়িভাঙা ধরেছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি আঞ্চলিক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায় রংপুরের হাড়িভাঙা। এরপর থেকেই চাহিদা আরও বাড়ে। রংপুরের চাহিদা আমরা মেটাচ্ছি, এটা সারা বাংলাদেশে যাচ্ছে, কারণ আমাদের হাড়িভাঙা রংপুরের সবথেকে বিখ্যাত আম, এজন্য এটা একটু বেশি চলে। চাহিদা বেড়েছে বিদেশেও। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা যাচ্ছে জার্মানি, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে। এটা অন্যান্য আমের তুলনায় আসলে ভালো আমাদের রংপুরের, এই জন্য এই আমটা আর কি রংপুরের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে আমি দেখি যে এটা অন্যান্য কান্ট্রিতেও এই আমাদের হাড়িভাঙা আমটা চলে যায়। আমাদের এই আমগুলো আমাদের মানে রংপুরের চাহিদা মিটিয়ে বৈদেশিক মানে বিদেশেও যাচ্ছে। প্রতিদিন পদাগঞ্জ সহ নগরীর সিটি বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বসে হাড়িভাঙার বাজার। বিভিন্ন জেলা থেকে আসা আড়তদারদের ভিড়ে জমজমাট আম বাজারগুলো। ল্যাংড়া আছে, খিরসা আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, হাড়িভাঙা, আম্রপালি। এবার আশা করা যায় লাভ হবে, একটু আমের দাম বাড়ছে। এবছর প্রতি হেক্টর জমিতে 16 মেট্রিক টন হাড়িভাঙা পাওয়ার আশা কৃষি বিভাগের। সে হিসাবে এবার উৎপাদনের পরিমাণ 30,200 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। পলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ, জঙ্গিবাদ উৎপাটনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, সিলেটে ফের বন্যার চোখ রাঙানি, পার্বত্যাঞ্চলে ভূমিধসের শঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, 21-এর সাথেই থাকুন।